আমরা যখন হিন্দু মুসলমান লড়াই নিয়ে ব্যস্ত রয়েছি, তখন পেছনের দরজা দিয়ে কি একটি বড় বিপদ ঢুকে পড়ছে। এতদিন চালু থাকা দেশের শ্রম আইনকে বাতিল করে নয়া শ্রম কোডের নামে যে ব্যবস্থাকে দেশের শ্রমিক কর্মচারীদের উপর চাপিয়ে দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার, তা কি আমাদের সবার পক্ষে মঙ্গলের? সরকার বলছে এই নতুন শ্রম কোড চালু হলে কাজের পরিবেশ আরও ভালো হবে, মালিক কর্মচারী সবারই এতে নাকি সুবিধে হবে। কিন্তু সত্যিই কি তাই? কি আছে এই শ্রম কোডে? আসুন এই এপিসোডে ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। এটি কোনো বিনোদনমূলক ভিডিও নয়, তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কিছুদিন আগের কৃষক আন্দোলনের কথা মনে পড়ছে? মোদী সরকার দাবি করছিল নয়া কৃষি আইনে দেশের অন্নদাতাদের নাকি খুব ভালো হবে, কিন্তু খেটে খাওয়া মানুষগুলো বলেছিলেন আমাদের এমন ভালোর দরকার নেই, কর্পোরেটের শোষণ থেকে আমাদের আগে বাঁচতে হবে। এই ভালো রুখতে কয়েকশো কৃষক প্রাণ দিয়েও আন্দোলনটাকে টেনে নিয়ে গিয়েছিলেন, আর শেষ পর্যন্ত আন্দোলনের চাপে মোদী সরকার ওই কৃষি আইন তুলে নিতে বাধ্য হয়। কৃষকদের পরে এবার মোদী সরকারের নয়া টার্গেট কি শ্রমিকেরা? ঠিক তাই। কেন বলছি এ কথা? দেশে শ্রম কোড চালু হলে সংগঠিত ক্ষেত্রের ৭৫% শ্রমিকই বর্তমান শ্রম আইনে যেসব সুরক্ষা রয়েছে তার বাইরে চলে যাবেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি, ৮ ঘন্টা কাজের সময়, স্থায়ী কাজে স্থায়ী চাকরি, এসব সামাজিক সুরক্ষার অধিকার একেবারে জলাঞ্জলি যাবে। এতে আগামী দিনে কি বড় বিপদে পড়তে হবে আমার আপনার ঘরের ছেলে মেয়েদেরই? কোনো মালিক অন্যায় করলে ন্যায় বিচার চেয়ে নালিশ জানাবেন সরকারের কাছে, সে রাস্তাও কার্যত বন্ধ। নতুন আইনে শ্রম দপ্তরের ভূমিকা এতটা কমানো হয়েছে যে এতে কোনো সুরাহাই হবে না। এখন দেখা যাক কি এমন আছে কেন্দ্রের এই নয়া ৪ দফা শ্রম কোডে। প্রথমে শোনা যাক সরকারের যুক্তিগুলি। মোদী সরকারের মতে দেশে আপাতত চালু থাকা শ্রম আইন বহু দশক আগে তৈরি হয়েছিল। সে সময়ের পরিস্থিতি, উৎপাদিত পণ্যের বাজার, কাজের ধরন একেবারেই অন্যরকম ছিল। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে নয়া প্রযুক্তি চালু হয়েছে, নতুন নতুন সংস্থা বাজারে এসেছে, কাজকর্মের ধরনও বদলে গেছে। তাই নতুন সময়ে পুরনো আইন মোটেই কার্যকরী হতে পারে না। এজন্যে আগের শ্রম আইন বদলে নতুন আধুনিক ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে মালিক কর্মচারী দুপক্ষেরই সুবিধা হয়। ঠিক এজন্য নাকি গত ১.৫ বছর ধরে অনেক ভেবেচিন্তে পুরনো ৪৪টি শ্রম আইন বদলে ফেলে চালু করা হচ্ছে ৪ দফার শ্রম কোড। শুনতে কি মিষ্টি মনে হচ্ছে না? আসলে তিতো ওষুধের বাইরে সুগার কোটিংটা ভালো করে রাখতে হয়। এবার আসুন সেই মিষ্টি কোটিংটার ভেতরে কি আছে তা দেখা যাক। এই ৪ দফা কোডের প্রথমটি হলো বেতন কোড, যাতে ন্যূনতম বেতন, বোনাস আর সমসাময়িক কর্মচারীদের মাইনের প্রসঙ্গে নতুন নিয়মের কথা বলা হয়েছে। দ্বিতীয়টি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, সেখানে সংস্থায় ইউনিয়ন তৈরি, ধর্মঘট ডাকা বা চাকরি থেকে বরখাস্ত করার ব্যাপারে নয়া আইনের প্রসঙ্গ থাকছে। আর তৃতীয়টি হচ্ছে সামাজিক সুরক্ষা কোড, সেখানে পিএফ, ইএসআই বা কর্মচারীদের বীমার বিষয়ে জানানো হয়েছে। আর শেষ কোডটি কারখানার স্বাস্থ্যকর পরিবেশ পরিচ্ছন্নতা সংক্রান্ত সুরক্ষা শ্রমিকরা পাচ্ছেন কিনা তার দেখভালের জন্য তৈরি। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এই ৪টি কোডে কাজের পরিবেশ ভালো হবে, কর্তৃপক্ষের কাজ চালানোয় যেমন সুবিধে হবে, কর্মচারীরাও নানা সুবিধে পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে, এই যে সকলের ভালো তত্ত্বটি মোদী সরকার খাড়া করেছে, তা যাদের জন্য করা হয়েছে সেই শ্রমিক কর্মচারীরা কিন্তু তেমনটি মনে করছেন না। মানে ওই কৃষি আইনের মতোই ব্যাপারটা। কেন? প্রশ্নটা এখানেই।
কাদের জন্য তৈরি হচ্ছে এই নয়া শ্রম কোড? আসলে শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যই কি এই নতুন কোডের ষড়যন্ত্র? শ্রম কোডের এই ভালো প্যাকেজিংয়ের আড়ালে কি কি লুকিয়ে রাখার চেষ্টা করছে মোদী সরকার? এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বেসরকারি সংস্থার কর্মীদের কাজের সময় বাড়িয়ে দেওয়া। কি রকম? নতুন কোডে বলা হয়েছে এখন থেকে বেসরকারি সংস্থায় কাজের দিন কমিয়ে সপ্তাহে 4 দিন করা যেতে পারে। কাজের সময় 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করা হতে পারে। এই 12 ঘন্টা কাজ বেসরকারি সংস্থায় এখন কার্যত চালুই হয়ে গেছে। এই আইনের পরে তা আরও বেড়ে 13-14 ঘন্টাও হয়ে যেতে পারে। অতিরিক্ত সময়ের কাজের সীমাও সপ্তাহে 50 ঘন্টা থেকে 1 লাফে 2.5 গুণ বাড়িয়ে 125 ঘন্টা করা হয়েছে। এতে একজন কর্মীর উপর কতটা চাপ তৈরি হবে সেসব ভাবার দরকার নেই বেসরকারি সংস্থার। বাড়ির শিশুরা কতটা পাবে তাদের বাবা মাকে, এসব কে ভাববে? কর্পোরেট শুধু ভাববে তাদের মুনাফার কথা। নতুন কোডে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট বা নির্দিষ্ট মেয়াদী চুক্তির কথা বলা হয়েছে। এই নিয়মে সংস্থাগুলো স্থায়ী নিয়োগের পরিবর্তে অস্থায়ী কর্মী নিয়োগের সুযোগ পেয়ে যাবে। মানে যখন খুশি ছাঁটাইয়ের অধিকার পাবে সংস্থাগুলি। নতুন কোডে মজুরির ধাঁচটারই পরিবর্তন করা হয়েছে। কিরকম? এতে মূল বেতন মোট মজুরির 50% বা তার বেশি হতে হবে। এর ফলে ভাতা ও বোনাস কমে যেতে পারে। এতে শ্রমিকদের ইনহ্যান্ড বেতন কমে যাবে। এর পরের দফার নিয়মও কম বিপজ্জনক নয়। তাতে সংস্থার কোনো অন্যায়ের বিরুদ্ধে শ্রমিকদের প্রতিবাদ করার আইনি অধিকারের উপরেই আঘাত হানা হয়েছে। নয়া শ্রম কোডে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আইন অনুযায়ী এখন থেকে ধর্মঘট ডাকতে হলে 60 দিন আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যা আগে 6 সপ্তাহ ছিল। এছাড়া ধর্মঘট শুরুর 14 দিনের মধ্যে সরকার একটি মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করতে পারে, যা ধর্মঘটকে আরও পিছিয়ে দিতে পারে বা একেবারে বাতিলও করে দিতে পারে। এটি শ্রমিকদের সমষ্টিগত দর কষাকষির অধিকারকে একেবারে শেষ করে দেবে। পুরো অধিকারটাই সংস্থার হাতে তুলে দেবে। অর্থাৎ কার্যত মালিকের দাসত্ব করতে হবে শ্রমিকদের। আরও আছে, নয়া শ্রম কোডের বিধিতে জানানো হয়েছে এখন থেকে কোনো সংস্থায় ইউনিয়ন তৈরি করতে গেলে সেখানের মোট কর্মীর অন্তত 10% বা 100 জন কর্মচারীর সম্মতি প্রয়োজন। আগে শ্রম আইনে ছিল 7 জন কর্মচারী থাকলেই ইউনিয়ন তৈরি করা যাবে। অর্থাৎ ছোটখাটো বেসরকারি প্রতিষ্ঠানে ইউনিয়ন গড়ার অধিকারও কার্যত কেড়ে নেওয়া হলো এই নয়া আইনে। পুরনো শ্রমিক আইন অনুযায়ী কোনো সংস্থায় 100-র বেশি কর্মচারী থাকলে সেখানে ছাঁটাই করতে হলে সরকারের অনুমতি নিতে হতো। নতুন শ্রম কোডে ওই সংস্থায় কর্মচারীর সংখ্যা 100 থেকে বাড়িয়ে 300 করে দেওয়া হলো। এর অর্থ ছোট থেকে মাঝারি মাপের কোম্পানিতে বেলাগাম ছাঁটাইয়ে শিলমোহর দিয়ে দিল সরকার। কমিয়ে আনা হলো হাড় ভাঙা খাটুনির পর ছুটি নেওয়ার ন্যূনতম সুযোগও। আগে বছরে 240 দিন কাজ করলে ছুটি নিতে পারতেন কর্মচারীরা, এখন সেটাকে বাড়িয়ে 300 দিন করে দেওয়া হয়েছে। আগের আইনে থাকা লেবার ইন্সপেক্টর পদটিকে বদলে করে দেওয়া হয়েছে ফ্যাসিলিটেটর। পুরনো ব্যবস্থায় সরকারি নিয়ম মাফিক ওই লেবার ইন্সপেক্টররা বেসরকারি সংস্থার শ্রমিক আইন অনুযায়ী সবকিছু চালু আছে কিনা তা খতিয়ে দেখতেন। কিন্তু এই নতুন তকমার সরকারি আধিকারিকদের হাতে আগের মতো কড়া পদক্ষেপ নেবার ক্ষমতাই রাখা হয়নি। তার মানে কর্মচারী হিসেবে আমাদের ভালো মন্দ দেখার যে সরকারি ব্যবস্থাটুকুও ছিল এবার আর তাও থাকবে না। এছাড়া নতুন কোডে ট্রেনি এবং অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ শব্দ ব্যবহার করে শ্রমিকদের আলাদা শ্রেণীতে রাখা যাবে। এতে এই সব কর্মীদের শ্রমিক হিসেবে প্রাপ্য আইনি সুরক্ষা অনেকটাই কম দিতে হবে। এখন প্রশ্ন, এতে লাভ হলো কার? লাভ হলো সেই সব দুর্নীতিগ্রস্ত বেসরকারি সংস্থার মালিক যারা বেআইনিভাবে কলকারখানা চালাচ্ছে, নিরন্তর শ্রম আইন ভাঙছে, তাদেরই। এরকম প্রায় 300 জন কোটিপতির 16 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ ইতিমধ্যেই মকুব করা হয়েছে। আর এই টাকার সবটাই কিন্তু জনগণের টাকা।
অথচ গত 12 বছরে দেশের লক্ষ লক্ষ কৃষকের ঋণ কিন্তু মাফ করা হয়নি। পরিসংখ্যান বলছে ভারতে এখন প্রায় 50 কোটির বেশি মানুষ অসংগঠিত শ্রমিক হিসেবে কাজ করেন। এই বিরাট অসংগঠিত শ্রমিকদের জীবন যন্ত্রণা উপশমে কোনো কথা কি বলা হয়েছে শ্রম কোডে? না, একেবারেই হয়নি। তারা রয়েছেন সেই অন্ধকার জগতেই। 2014 সাল থেকেই অবশ্য কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর চোরাগোপ্তা নানা কায়দায় পুরনো শ্রমিক আইনকে নানা ফিকিরে এড়িয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। প্রথমে রাজ্যবাড়ি আলাদা আলাদা করে শ্রমিক বিরোধী নয়া নিয়ম চালু করার চেষ্টা চলছিল, আর নানা সুযোগ করে দেওয়া হচ্ছিল বড় কর্পোরেট সংস্থার মালিকদের। 2017 সালে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের তরফে বড় কোম্পানির কর্তা আর শ্রমিক ইউনিয়নগুলির একটি বৈঠক ডাকা হলো। ওই বৈঠকে কেন্দ্রের তরফেই প্রস্তাব ছিল কাজের সময় বাড়িয়ে দেওয়া হোক। বৈঠকে ওই প্রস্তাবের বিরোধিতা করা হয় শ্রমিক সংগঠনগুলির তরফে। তাদের বক্তব্য ছিল কাপড়ের মিলগুলিতে কর্মচারীর সংখ্যা বাড়ানো হোক, নয়তো শিফট বাড়ানোর ব্যবস্থা করা হোক। কিন্তু কে আর শোনে তাদের কথা? এরপরে এলো করোনা পরিস্থিতি, আর এহেন সময় গরিব মধ্যবিত্তের পাশে দাঁড়ানোর বদলে কেন্দ্রের সরকার জানালো 8 ঘন্টা কাজের সময়ের নিয়ম অনেক পুরনো হয়ে গেছে, তাই নতুন করে 12 ঘন্টা কাজের ব্যবস্থা চালু করা হোক। সেই নির্দেশনামায় শিলমোহরও পড়ে গেল। আর কর্ণাটক হলো দেশের প্রথম রাজ্য যেখানে চালু হলো দিনে 12 ঘন্টা কাজের আইন, অথচ বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এবার দেখে নিন কেন্দ্রের নিজস্ব পরিসংখ্যান কি বলছে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী 2025 মে মাসে ভারতের সামগ্রিক বেকারত্বের হার ছিল 5.6%। 15 থেকে 29 বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার 13.8%, যা অত্যন্ত গুরুতর। শহরাঞ্চলে এই হার আরো বেশি, প্রায় 17.9%। তাই কাজের সময় বাড়িয়ে, দেদার কর্মী কমিয়ে, ছাঁটাই করে, ছুটি কমিয়ে, পেনশন বা অন্য সুযোগ সুবিধে কমিয়ে কর্পোরেটের মুনাফা হয়তো বাড়বে, কিন্তু আমার আপনার ঘরের এই বেকারদের সংখ্যা কি এতে আরো বাড়িয়ে তোলা হবে না? আর যারা চাকরি করবেন তাদেরও কি কার্যত কৃতদাসের মতোই যে কোনো সময় চাকরি হারানোর দুঃস্বপ্ন নিয়েই রোজ রাতে ঘুমোতে যেতে হবে? আর এতেই কি শিলমোহর দিচ্ছে মুখে গরিবের কথা বলা মোদী সরকার? আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।